ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফটোশপ CS6 এ ক্রপ টুলের ব্যবহার দেখব। এখানে বাম দিকে যে টুল বারটা রয়েছে, টুল বারের যে 5 নম্বর যে অপশনটা রয়েছে, এখানে 5 নম্বর যে সাইনটা দেখতে পাচ্ছেন, এটাই হলো ক্রপ টুল। তো এখানে দেখতে পাচ্ছেন যে চতুর্ভুজ, তার এটা ডান দিকে নিচের কর্নারে মাছের লেজের মতো অংশ দেখা যাচ্ছে এবং উপরে বাম কর্নারেও মাছের লেজের মতো অংশ দেখা যাচ্ছে এবং মাঝখানে একটি ডট ডট লাইন দেখা যাচ্ছে। এটাই ক্রপ টুলের সাইন। তো এখন আমি কিবোর্ড থেকে সি প্রেস করি, তাহলে দেখবেন যে ক্রপ টুলটা এইভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এবং আমাদের যে ইমেজটা ছিল, এখানে দেখতে পাচ্ছেন ইমেজের চারপাশে একটা ডট ডট লাইন দেখা যাচ্ছে এবং এই কর্নারে চারটা অ্যাঙ্গুলার দেখা যাচ্ছে এবং মাঝখান বরাবর চারদিকেই ছোট বার দেখা যাচ্ছে। তো আমি এই বারের উপর যখন আমি কার্সরটা নিচ্ছি, তখন কার্সর ডাবল হেড ধারণ করছে এবং এই কর্নারে যখন কার্সর নিচ্ছি তখন এটাও ডাবল হেড ধারণ করছে। অর্থাৎ আমাদের এটা ফ্রি ট্রান্সফর্ম টুল বা ট্রান্সফর্ম টুলের সাথে অনেক মিল রয়েছে। অর্থাৎ আমরা এখানে যখন কার্সরটা নেই, তখন যে ডাবল হেড অ্যারো ধারণ করে, তখন যে মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করি, তাহলে দেখব যে আমাদের যে ক্রপের যে গ্রিড রয়েছে সেটাকে আমরা এভাবে ছোটো বড়ো করতে পারছি। অর্থাৎ আমরা আমাদের ইমেজকে আমাদের নিজের পছন্দ মতো সাইজ অনুসারে আমরা ক্রপ করতে পারবো। এভাবে রিসাইজ যে কার্সর রয়েছে রিসাইজ করার মাধ্যমে। তো ক্রপ টুলের যে সাইনটা রয়েছে, সেখানে নিচে একটা ডাবল ট্রায়াঙ্গুলার দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রায়াঙ্গুলার উপরে যদি আমরা কার্সর নেই, তাহলে লেখা উঠছে ক্রপ টুল। তো এখানে যদি আমি মাউসটা চেপে ধরি, মাউসের বাম বাটন চেপে ধরলে এখানে চারটা অপশন দেখা যাবে: ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল। তো আমরা আজকে ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুল নিয়ে আলোচনা করব। স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল, এগুলো ওয়েব ডেভেলপাররা এই টুলগুলো ব্যবহার করে থাকে। আমি এগুলো অ্যাডভান্স লেভেলে কোনো টিউটোরিয়ালে এগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত বেসিক ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুল, এই দুইটা অপশন নিয়ে আলোচনা করব। তো যখন আমরা ক্রপ টুল ক্লিক করব, ক্রপ টুলটা যখন আমরা অ্যাক্টিভ করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজের চারপাশে এভাবে বাউন্ডারি দেখা যাচ্ছে এবং কার্সর যদি আমরা কোনো দিকে নেই, তাহলে কার্সরটা কী হচ্ছে, ডাবল হেড অ্যারো ধারণ করছে। এর মানে আমাদের ইমেজটা ক্রপ করার জন্য রেডি। তো এখানে আমি আবার মুভ টুলটা সিলেক্ট করে দেখাই, ডন ক্রপ। তো মুভ টুলটা আমি সিলেক্ট করে দেখাচ্ছি যে আমার ইমেজটা কিন্তু নর্মালি এইভাবে আছে এবং এটা লেয়ার 1-এ একটা ইমেজ রয়েছে, আপনার উপরের ইমেজটা, এবং ব্যাকগ্রাউন্ডটা সাদা রয়েছে। তো যখনই আমি ক্রপ টুলের উপর ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব, তখন এইভাবে ক্রপ টুলটা অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ আমাদের ইমেজটা ক্রপ করার জন্য রেডি। তো এখন যদি আমরা এখান থেকে এভাবে বাম কর্নারে যখন কার্সরটা নিব, যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, অ্যাঙ্গেলের উপর যখন কার্সরটা নিব তখন ডাবল হেড ধারণ করবে। কার্সরটা যখন ডাবল অ্যারো হেড ধারণ করবে কার্সরটা, তখন এটা যে মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করি, তখন কিন্তু আমাদের যে গ্রিডটা রয়েছে ক্রপের, সেই গ্রিডটা ছোটো বড়ো হচ্ছে। অর্থাৎ গ্রিডটা যেমন ছোটো বড়ো হবে, সেই অনুপাতে কিন্তু ইমেজটা ক্রপ হবে। ক্রপ মিনস যেটুকু অংশ এইভাবে উজ্জ্বল দেখা যাবে এবং যেটুকু অংশ এইভাবে ডার্ক দেখা যাবে, সেই অংশটুকু ইমেজ থেকে বাদ যাবে। যেটুকু অংশ ব্রাইট দেখা যাবে অনেক, সেইটুকু অংশই এখানে থেকে যাবে। তো এভাবে আমরা ক্রপ করতে পারি, ক্রপ করে ইমেজকে ছোটো বড়ো করে নিতে পারি। তো এখন আমরা ক্রপ টুলের যে মেইন অপশনটা ক্রপ টুল, এটা এইভাবে অ্যাক্টিভ অবস্থায় আমরা এখানে সেটিং বারটা রয়েছে, এখানে সেটিং বার নিয়ে কিছু আলোচনা করি। তো এখানে সেটিংয়ের প্রথম যে অপশনটা রয়েছে অরিজিনাল রেশিও দেখতে পাচ্ছেন। এখানে আনকনস্ট্রেন্ট প্রথম অপশনটা রয়েছে আনকনস্ট্রেন্ট, তারপরে অরিজিনাল রেশিও, তারপরে এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে, 1/1 অথবা স্কোয়ার, 4/5 রেশিও আছে, 8.5/11, 4/3, বিভিন্ন রেশিও দেওয়া আছে। সেভ প্রিসেট, ডিলিট প্রিসেট, সাইজ অ্যান্ড রেজলিউশন, রোটেট, ক্রপ বক্স। তো এগুলো প্রত্যেকটা নিয়ে আমি আলোচনা করবো আজকে। তো প্রথমে আমরা আনকনস্ট্রেন্ট এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তো আনকনস্ট্রেন্ট যখন এইভাবে অ্যাক্টিভ থাকা অবস্থায় আমি প্রথমে একটু ইমেজের সাইজটা দেখে নিই। আমাদের যে মূল ইমেজটা রয়েছে, অরিজিনাল ইমেজটা, এই ইমেজের সাইজটা আমি দেখাচ্ছি। ইমেজে গিয়ে ডন ক্রপ, আমরা এখানে ইমেজে গিয়ে ইমেজের সাইজটা দেখে নিই। ইমেজ সাইজ ওয়াইড কিন্তু আছে 21 ইঞ্চিস এবং হাইট 14 ইঞ্চি আছে, রেজলিউশন 266 রয়েছে। 21 ইঞ্চি ওয়াইড এবং হাইট 14 ইঞ্চি হয়। ইঞ্চি যে ইঞ্চিতে এটা এখানে মেজারিংটা ইঞ্চিতে আমি সেট করে দিয়েছি। তো ডকুমেন্ট সাইজ ওয়াইড 21 ইঞ্চি, হাইট 14 ইঞ্চি, রেজলিউশন 266 পিক্সেল পার ইঞ্চ, দেন ওকে। তারপর মূল ইমেজের সাইজ হলো এটা।
তো এখানে আমি যখন ক্রপ করব, আনকনস্ট্রেইনড যখন এটা সিলেক্ট থাকবে তখন কি হবে, তখন যদি আমি এটাকে বাম্পারটা চেপে ধরে এভাবে ড্রাগ করি, তখন আমাদের যে গ্রিড বক্সটা আছে ক্রপের, সেটা এভাবে ছোটো আমাদের ইচ্ছা মতো এটাকে আমরা ছোটো বড়ো করে নিতে পারছি। দেখুন, যত আমরা ছোট করতে চাচ্ছি বা হাইট বলেন, ওয়াইড বলেন, এখানে আমি কিন্তু হাইটটা বাড়িয়ে দিয়েছি, ওয়াইডটা কমিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু অনলি এভাবে নিয়ে আসছি, অনলি শাপলাটা কিন্তু শাপলা ফুলটাকে আমরা একদম ছোট করে এভাবে এটাকে সিলেক্ট করছি, বা ক্রপ করার জন্য এটাকে প্রথমে গ্রিড দিয়ে এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা যদি এখানে টিক চিহ্ন ওকে করে দিই, এখানে যে টিকটা রয়েছে কমিট, এখানে ওকে করে দিলে, ক্লিক করলে এটা ওকে হয়ে যাবে। আর এখানে যদি যে সার্কেলের মাঝখানে একটা দাগ আছে, এটা দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাই আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এভাবে আমরা আনকনস্ট্যান্ট মানে আমাদের ইচ্ছে মতো, মানে এখানে র্যান্ডমলি আমরা যেভাবে খুশি সেভাবে সাইজটাকে এখান থেকে নিয়ন্ত্রণ করে আমাদের ইমেজটাকে আমরা ক্রপ করতে পারছি। অর্থাৎ যেটুকু যে আমাদের ইচ্ছে মতো আমরা এখান থেকে সাইজটা নির্ধারণ করে কেটে নিতে পারছি। তো এই গেল আনকনস্ট্যান্ট হচ্ছে আমাদের ইচ্ছে মতো সাইজ আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারবো ছবিটার। তো আমি এখানে একটু ইচ্ছে মতো সাইজ আমি ক্রপ করে দেখাচ্ছি। যেমন আমি শাপলা ফুলটাকে একদম এখান থেকে এইভাবে, মানে ফুলটাকে আমরা এভাবে ক্রপ করছি, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন, তা আমাদের ফুলটা ক্রপ হয়ে গেছে, অনলি শুধু ফুলটা দেখা যাচ্ছে। এখন আমি ইমেজ সাইজটা যাই, দেখুন আমাদের ইমেজ সাইজটা ছিল কত, 21 ইঞ্চি বাই 14 ইঞ্চি, এখন হয়েছে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। ঠিক আছে, আমাদের ইচ্ছে মতো আমরা এটাকে ক্রপ করে ফেলেছি। তো আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আমি আবার পূর্বের পজিশনে চলে যাচ্ছি, আন্ডু করে দিচ্ছি। এটাকে আমি আন্ডু করে দিলাম। আন্ডু করে দিয়ে আমাদের পূর্বের যে ইমেজ সাইজটা ছিল সেই সাইজে আমি চলে আসলাম, যে 22 ইঞ্চি বাই 14 ইঞ্চি। তো এবার আমরা যে কাজটা করব, ক্রপের আমরা যে আনকনস্ট্রেইনড এই অপশনটা দেখলাম, এবার দেখব অরিজিনাল যে রেশিও। তো আমরা এখানে আগেই দেখে নিয়েছি ইমেজের সাইজটা, এখানে 22.22 অর্থাৎ 22 ইঞ্চি বাই 14 ইঞ্চি। তো আমরা এখানে 21 ইঞ্চি করে দিই, 21 ইঞ্চি বাই 14 ইঞ্চি আপনি দিয়ে দিচ্ছি, দেন ওকে। তো আমাদের ইমেজ সাইজটাকে আমরা নির্ধারণ করে ফেললাম 21 ইঞ্চি বাই 14 ইঞ্চি। তো এখানে আমি অরিজিনাল রেশিও, আমাদের অরিজিনাল রেশিও মিনস আমরা যে ইমেজের সাইজটা, যে এখানে মুভ টুলটা সিলেক্ট করে না নিলে হবে না, মুভ টুলটা সিলেক্ট করে নিচ্ছি, ডট ক্রপ ইমেজ সাইজ, এখানে 21 ইঞ্চি বাই 14 ইঞ্চি। তো 21 ইঞ্চি বাই 14 ইঞ্চি মানে কি, 21 ইঞ্চি ওয়াইড এবং 14 ইঞ্চি হলো হাইট। তো এখানে 21 ইঞ্চি যদি ওয়াইড থাকে এবং 14 ইঞ্চি যদি হাইট থাকে, তো এটা রেশিও কত হয়, এটা রেশিও হয় 3 সাথে 21 7 দুগুণে 14, অর্থাৎ 3/2, 3/2 এটা রেশিও। ঠিক আছে, 3/2 রেশিও। তো এখন যদি আমি এখানে অরিজিনাল যে ক্রপটা রয়েছে, অরিজিনাল রেশিও হলো 3/2, অর্থাৎ 3/2 এটা রেশিও। 3/2 আকারে এটা বাড়বে বা করবে, 3 3 9, 3 দুগুণে 6, 9/6 বা 3 7 21 7 দুগুণে 14, 21 ইঞ্চি বাই 14 ইঞ্চি। অর্থাৎ আমরা এই রেশিওটাকে যেভাবে ছোট বড় করি না কেন, এটা কিন্তু একটা অরিজিনাল রেশিও যেটা রয়েছে, যে 21 ইঞ্চি বাই 14 ইঞ্চি, সেই রেশিও অনুযায়ী এটা ছোট বা বড় হবে। আমরা এটাকে যেভাবেই ড্রাগ করি না কেন, এখন কিন্তু আমরা অনলি ফুলটাকে লম্বালম্বিভাবে সিলেক্ট করতে পারছি না। আপনারা দেখুন, এখন আমরা যেভাবেই করি না কেন, এটা যে অরিজিনাল রেশিওটা রয়েছে সেই রেশিও অনুসারে কিন্তু এটা ছোট বড় হচ্ছে। আমাদের যেই ক্রপের যে সিলেকশন যে গ্রিডটা রয়েছে, সেই বক্সটা কিন্তু আমাদের সেই অরিজিনাল রেশিও অনুসারে এটা ছোট বড় হচ্ছে একটা নির্দিষ্ট ইয়েতে। আমরা যখন কনস্ট্যান্ট দিয়েছিলাম তখন আমরা আমাদের ইচ্ছে মতো এটাকে ছোটো বড় করতে পেরেছিলাম। এটাকে আমরা হাইটটা কমিয়ে দিতে পেরেছি, হাইটটা বাড়িয়ে দিতে পেরেছিলাম, এবং ওয়াইডটা আমরা কিন্তু কমিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু এটা সেই রেশিওটা, অরিজিনাল রেশিওটা ফলো করছে, অর্থাৎ 21 ইঞ্চি বাই 14 ইঞ্চি যে ইমেজটা, সেই ইমেজের রেশিও অনুসারে এটা ছোটো বড় হচ্ছে। ওয়াইডটা কিন্তু ঠিকই তার রেশিও, এখানে যদি 7, এখানে যদি 21 হয় তাহলে এখানে হবে 14 ইঞ্চি, এখানে যদি 6 ইঞ্চি হয় তাহলে এখানে হবে 2 ইঞ্চি। তো এভাবে 3/2 রেশিওতে এটা ছোট বড় হচ্ছে। তো এই অরিজিনাল রেশিওটা মিনস আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো অরিজিনাল রেশিওর পরে আমরা যে অপশনটা যাব 1/1 স্কোয়ার,
অর্থাৎ 1 ইঞ্চি বা 1 ইঞ্চি, এখানে যদি 2 ইঞ্চি থাকে এখানে 2 ইঞ্চি থাকবে, এখানে 4 ইঞ্চি থাকলে এখানে 4 ইঞ্চি থাকবে, অর্থাৎ আমাদের এটা স্কোয়ার আকারে ছোটো বড় হবে এই গ্রিডটা। এখন যদি আমরা ইমেজটাকে ক্রপ করি তাহলে স্কোয়ার আকারে এটা ক্রপ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই গ্রিড বক্সটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই বক্সটা কাজ করছে। এখানে সাইজটাও সেভাবে, এমন যেমন এখানে আছে 4/5 সাইজটা, অর্থাৎ 4 দুগুণে 8, 5 দুগুণে 10, অর্থাৎ 4/5 সাইজে এটা রেশিওটা, এই রেশিও এটা ফলো করবে। এখন আমরা এই গ্রিড বক্সটাকে যত ছোটো বড় করি না কেন, যেটা 4/5 যে রেশিওটা আছে সেটা ফলো করছে। এই বক্সটার কাজ আমরা বুঝতে পারছি, এখানে বিভিন্ন স্ট্যান্ডার্ড মান দেওয়া আছে। এখন ইচ্ছে করলে এখান থেকে সাইজ অ্যান্ড রেজলিউশন এই অপশনটা যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা বক্স দেখা যাবে, ডায়লগ বক্স। তো এখানে সোর্সটা কাস্টম দেওয়া আছে ওয়াইড, তো এখানে যদি আমরা ওয়াইড 12 দিয়ে দিই এবং হাইট যদি আমরা এখানে 6 দিয়ে দিই তাহলে এর রেশিও হচ্ছে কত, 6 দুগুণে 12, অর্থাৎ এখানে 6/1 6/1 রেশিও, বা এখানে আমরা দিতে পারি 4, 3 বাই এখানে আমরা 2 দিয়ে দিই, 12 আমরা এখানে দিব 8, 12/8 যদি দিই রেশিও, আমরা এটা ওয়াইড 12 এবং হাইট 8 দিলাম, তাহলে এটা রেশিও হবে 3/2 রেশিও, অর্থাৎ 3 4 12, 4 দুগুণে 8, অর্থাৎ এটা রেশিও 3/2 ইঞ্চিস এবং রেজলিউশন দিয়ে দিই 150 দিয়ে এখানে আমরা ওকে করব। ওকে করলে এখানে যে নিউ ক্রপ প্রিসেট নেম এটা আসছে আমরা যেভাবে দিয়েছিলাম 8 ইঞ্চি ওয়াইড, হাইট 12 ইঞ্চি এবং পিপিআই পিক্সেল পার ইঞ্চ দিয়েছি 150, দেন ওকে। আমাদের যে রেশিওটা এখানে কিন্তু এটা সেভ হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের সাইজ এবং রেজলিউশন সেট করে ক্রপের যে গ্রিডটা রয়েছে এই গ্রিড বক্সের যে মানটা এই ওয়াইড এবং হাইট এবং পিক্সেল পার ইঞ্চ এইটা আমরা এখান থেকে সাইজ আর রেজলিউশন থেকে এটা আমরা নির্ধারণ করে বিভিন্ন মানের আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন মানের সাইজ অ্যান্ড রেজলিউশন আমরা এখানে সেভ করতে পারি মানটা বসিয়ে। তো আপনারা এখন সাইজ অ্যান্ড রেজলিউশনের ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এখানে যে বক্সটা চলে আসছে এটা কিন্তু 8 ইঞ্চি ওয়াইড এবং 12 ইঞ্চি ওয়াইড 8 ইঞ্চি এবং হাইট 12 ইঞ্চি রয়েছে। তো এইভাবে আমরা আমাদের যে ক্রপ বক্স রয়েছে সেই বক্সের মান আমরা এইভাবে এখান থেকে নির্ধারণ করতে পারি, আর এখানে লিখে দিয়েও আমরা করতে পারি। তো এখানে যেটা আমরা সাইজ অ্যান্ড রেজলিউশন আমরা বসিয়ে দেবো সেটাকে আমরা সেভ করতে পারি, সেভ করে রাখতে পারি, কয়েকটা আমরা সেভ করে রাখতে পারবো। তো রোটেট ক্রপ বক্স এখান থেকে আমি ক্লিক করলে এই ক্রপ বক্সটা কিন্তু রোটেট হয়ে যাচ্ছে, আর এই ছিল, এখন আবার ক্লিক করলে এটা আবার পূর্ব অবস্থায় ফিরে আসছে। তো এখান থেকে যে অপশনটা রোটেট ক্রপ বক্স এই অপশনটা এখানেও কিন্তু এই যে আপনারা এখান থেকে যে আইকনটা দেখতে পাচ্ছেন একটা সার্কেল ঘুরে যাচ্ছে, মাঝখানে মাথায় একটা অ্যারো দেখা যাচ্ছে, এখানে যদি আমরা ক্লিক করি তাও কিন্তু এইখানে ক্লিক করে আমরা এই বক্সটাকে ঘোরাতে পারছি, ক্রপ বক্সটাকে আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারছি, আর এখান থেকে সাইজটা নিয়ন্ত্রণ করতে পারছি, অথবা এই বক্সে টাইপ করে দিয়ে আমরা সাইজ বসিয়ে সেই সাইজটা আমরা এখানে ইউজ করতে পারবো। যেমন 10/6 যদি দিই, ওয়াইড 10 হাইট 6, এভাবে আমরা এটাকে এখান থেকে বসিয়েও আমরা এখানে ব্যবহার করতে পারি ক্রপ বক্স। আমরা এখানে যেভাবে এটাকে আমরা ছোটো বড়ো করি না কেন এটা কিন্তু এই সাইজে 10/6 সাইজে এটা ছোটো বড়ো হচ্ছে, ঠিক আছে। দেখুন আমরা যত বড় করি না কেন এটা সেই এই 10/6 এই সাইজটা ফলো করছে সে, এবং ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা দেখা যাচ্ছে এখন বেশি বড় হওয়ার কারণে। তো এই গেল আমাদের দুইটা ব্যাপার আমরা দেখলাম যে কাস্টম বক্স থেকে আমরা কী করতে পারি, এবং আনকনস্ট্যান্ট অরিজিনাল রেশিও এবং এই সাইজগুলো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এখন, এবং যেটা আমরা সাইজ এবং রেজলিউশন সেখান থেকে আমরা কাস্টমভাবে আমরা এখানে লিখে টাইপ করে এটা সেভ করতে পারি, এখানে যে কয়বার খুশি আমরা এখানে সেটা টাইপ করে এখানে হাইট অ্যান্ড ওয়াইড টাইপ করে রেজলিউশন টাইপ করে এখানে সেভ করে সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে ক্রপ বক্স অ্যাপ্লাই করে কাজে লাগাতে পারি। এভাবে যেখানে 4/3 তারপর 1/1 এভাবে আমরা যদি এখানে কাস্টমভাবে টাইপ করে রাখি পূর্বে থেকেই, তাহলে এখানে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি। এরপরে আমরা আরেকটা ছবি যে ডকুমেন্টের ছবি আরেকটা ডকুমেন্টে চলে যাই, যেমন আমরা এই ডকুমেন্টে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা মডেল এখানে বসে আছে, তো এখানে ছবিটা কিন্তু
বাঁকা ক্যামেরাতে বাঁকা তোলা হয়েছে, তা এখানে দেখা যাচ্ছে ছবিটা সোজাভাবে তোলা হয়নি। তো এখন আমরা চাচ্ছি যে ওনার অনলি হেডটা সোজাভাবে আমরা ক্রপ করব। তখন আমরা কি করব, তখন জাস্ট এই ক্রপটা অ্যাক্টিভ অবস্থায় এখানে যে সাইজটা রয়েছে এখানে 8/10 দিই, যে কোনো একটা সাইজ দিই, দিয়ে এখানে যখন আমরা আমাদের কার্সরটা এই আমাদের যে ক্রপ বক্সটা রয়েছে সেটা বাইরে নিয়ে আসবে, এই যে কর্নারে নিয়ে আসলে যে আমাদের ডাবল হেড অ্যারোটা রয়েছে সেটা একটু কার্ভ হয়ে গেছে, তো বাঁকা হয়ে গেছে। তো বাঁকা হয়ে যাওয়ার এটা ট্রান্সফর্ম যে টুল রয়েছে সেটার মতো কাজ করছে। অর্থাৎ বাঁকা হয়ে যাওয়া মানে কি, মানে বাঁপাটা চেপে ধরে যে আমরা যদি ড্রাগ করি তখন দেখবো আমরা যে আমরা ক্রপ বক্সটাকে ঘোরাতে পারছি, অর্থাৎ ক্রপ বক্সটা ঘুরছে না, ঘুরছে মাঝখানে ছবিটা। তো এভাবে আমাদের ছবিটা ঘোরাতে পারছি এবং ক্রপ বক্সটাকে আমরা এভাবে সেট করে দিয়ে ছবিটাকে ঘুরিয়ে আমরা সোজা করতে পারছি। তো এখানে আমি আনকনস্ট্যান্ট দিয়ে দিই, তাহলে সুবিধা হবে বেশি। আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে ছোটো বড় করে নিতে পারবো। তো এভাবে আমরা ছবিটাকে ঘুরিয়ে যে এই যে বাইরে নিলে দেখা যাচ্ছে আমাদের কার্সরটা ডাবল হেড ধারণ করছে, তখন আমরা ছবিটাকে এভাবে ঘোরাতে পারছি। এই যে ছবিটাকে ঘুরিয়ে আমরা সোজা করে ফেলছি, জাস্ট এই। এখন যদি আমি ওকে করি তো বোঝা যাবে ছবিটা কিন্তু সোজা দেখা যাচ্ছে, অথচ ছবিটা কিন্তু বাঁকা তোলা হয়েছিল, আমরা এতক্ষণ দেখতে পেয়েছিলাম। তাই আমি এটাকে আন্ডু করে দিচ্ছি। তো এভাবে আমরা ক্রপ বক্সকে ঘুরিয়ে ছবির যে প্রয়োজনীয় অংশকে আমরা এভাবে ঘুরিয়ে আমাদের ইচ্ছে মতো ক্রপ করে নিতে পারি। তো আপনারা এখন এই অপশনটা দেখলেন। তো আমরা এখন আরেকটা ডকুমেন্ট নিয়ে নেব, অর্থাৎ এই ডকুমেন্টটা আমি নিলাম। এখানে আমরা দেখব যে এই যে যে এখানে যে আইকনটা দেখা যাচ্ছে, স্টেইনড দ্য ইমেজ বাই ড্রয়িং এ লাইন অন ইট। তো আমরা এই অপশনটা ব্যবহার করব কখন, আমি এই আইকনে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে নিলাম। স্টেইনড যে আইকনটা রয়েছে, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটাকে আমরা অ্যাক্টিভ করে নিই। অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের কার্সরটা দেখুন এই আইকনটা এখানে চলে আসছে কার্সরের নিচে, প্লাস চিহ্নের নিচে। তো আমরা যদি জাস্ট এখানে একটা গাইড নিয়ে রাখলাম, জাস্ট এখানে নদী এবং যে আকাশ রয়েছে এই দুইটার যে সীমারেখা রয়েছে, সীমারেখার মাঝখানে আমি গাইডটা নিয়েছি। স্ট্রেইট দেখা যাচ্ছে আকাশ এবং নদী এখানে স্ট্রেইটভাবে দিগন্ততে মিশেছে। তো আমি যদি এই বরাবর এখানে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্রাগ করে দেখুন একটা লাইন ক্রিয়েট হচ্ছে, কিন্তু এখানে যদি ছেড়ে দিই দেখা যাচ্ছে এই ছবিটা একটু মুভ করেছে। তো আমি যদি আবার পুনরায় এখানে ক্লিক করে স্টেন্ট যে আইকনটা আছে সেখানে ক্লিক করে আমি এই টুলটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে জাস্ট লাইনটাকে আমি এভাবে আড়াআড়ি নিয়ে গেলাম দিগন্ত থেকে। আর এখানে দেখুন আমাদের কিন্তু যে কার্সরটা রয়েছে সেটার উপরে একটা বক্সে, কালো রঙের বক্সে অ্যাঙ্গেল দেখা যাচ্ছে 6.9 ডিগ্রি, আর নিচে দিতে 5.3 ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমি লাইনটা এখানে কেন্দ্র থেকে লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমরা এটা ঘোরাচ্ছি সেটা দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে 2.1 ডিগ্রি, 2.1 ডিগ্রি পজিশনে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ছবিটা কিন্তু নিচের দিকে, এই যে আমাদের যে এখানে গাইডটা নিয়েছিলাম গাইড থেকে এখানে 2.1 ডিগ্রি, এই যে এখান থেকে কেন্দ্র থেকে এখানে 2.1 ডিগ্রি কিন্তু এখানে কি ঘুরে গেছে ছবিটা। তো এখানে আমি ওকে করে দিলে দেখুন ছবিটা কিন্তু আগের মতো নেই। আগে কিন্তু এই যে আমি যে গাইডটা নিয়েছিলাম গাইড বরাবর কিন্তু আকাশ এবং নদীর যে সীমারেখা ছিল সেটা কিন্তু এভাবে স্ট্রেট ছিল। এখন যেহেতু আমি এখানে স্ট্রেট যে অপশনটা রয়েছে সেখান থেকে ক্রপ করেছি, স্ট্রেট ভাব ঘুরিয়ে দিয়েছি 2 ডিগ্রি 2.1 ডিগ্রি। তো এখানে যে সীমারেখাটার ছবি 2.1 ডিগ্রি এখান থেকে ঘুরে গেছে। তো এখন যে আমি পুনরায় যদি আবার এখানে উপর দিকে 2.1 মাইনাস দিকে যে উপর দিকে আমি নিচের দিকে যাই, এর আগের বার উপরের দিকে দিয়েছিলাম, এবার নিচের দিকে -2.1 ডিগ্রি দিয়ে আমি যদি ছেড়ে দিই আমার ছবিটা আবার পূর্বের অবস্থায় ফিরে গেছে। দেখুন এই দেখুন এখন আমাদের যে গাইডটা বরাবর আকাশ এবং নদীর যে সীমারেখাটা সেটা স্ট্রেট হয়ে গেছে। তো আমরা এই টুলটার ব্যবহার আমরা দেখলাম, স্ট্রেইট যে টুলটা রয়েছে এটার। তো এর ভিউ যে অপশনটা রয়েছে এখানে কি আছে, ভিউ অপশনটার মধ্যে রয়েছে রুলার অফ থার্ডস, গ্রিড, ডায়াগোনাল, ট্রায়াঙ্গুলার, গোল্ডেন রেশিও, গোল্ডেন স্পিরাল, অটো শো ওভারলে। অটো শো ওভারলে যদি আমরা সরিয়ে দিয়ে অলওয়েজ শো ওভারলে দিই তাহলে কী দেখতে পাবো, তাহলে এখন যদি আমরা গাইড আঁকি এভাবে যদি আমরা ক্রপ টুল দিয়ে ক্রপ করি তাহলে দেখতে পাবো যে এই ভিতরে গাইড দেখা যাচ্ছে।
ভিউ অপশনের যে রুলার অফ থার্ডস এই অপশনটা ব্যবহার করছি, তখন আমাদের এখানে দুইটা করে রুলার দেখা যাচ্ছে এই ভিতরে। আর এবং গ্রিড দিলে গ্রিড দেখা যাচ্ছে, এবং ট্রায়াঙ্গুলার দিলে এই যে ট্রায়াঙ্গুলার গ্রিড দেখা যাচ্ছে। গোল্ডেন রেশিও দিলে এইভাবে দেখা যাচ্ছে গোল্ডেন রেশিও। তো এভাবে আমরা এই ভিউর এই অপশনগুলো দিয়ে এখানে যে ক্রপ টুলের যে বক্স রয়েছে, বক্সের যে গ্রিডগুলো রয়েছে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি এটার কাজেই। তো এখানে অটো শো ওভারলে যদি আমরা চেক করে দিই তাহলে কিন্তু আমাদের গ্রিড আর দেখা যাচ্ছে না। অনলি অলওয়েজ শো ওভারলে দিলে আমাদের এই ওভারলেটা দেখা যাচ্ছে, গ্রিড লাইনগুলো দেখা যাচ্ছে। আর নেভার শো ওভারলে দিলে কখনোই এটা দেখা যাবে না। তো অটো শো ওভারলে দিলে যখন আমাদের শো করার প্রয়োজন সেটা অটো শো করবে, এবং অলওয়েজ শো ওভারলে দিলে সবসময় শো করবে, নেভার শো ওভারলে দিলে কখনোই শো করবে না। তো এই তিনটা অপশনের কাজ আমরা বুঝে ফেলেছি। সাইকেল ওভারলেতে দেখা যাচ্ছে যে এরকম গ্রিড দেখা যাচ্ছে, এবং সাইকেল ওভারলে ওরিয়েন্টেশন। তো এখানে অটো শো ওভারলে দেওয়াটাই বেটার। তো এখানে যে গিয়ার আইকনটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করে দেখতে পাবো যে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। ইউজ ক্লাসিক মুড। তো আমরা এখানে যখন এই যে ক্রপ টুল দিয়ে এই বক্সটা আঁকলাম, গ্রিড বক্সটা আঁকলাম, তখন যদি আমরা এটাকে রোটেট করি দেখব যে আমাদের গ্রিডটা কিন্তু রোটেট করছে না, গ্রিড বক্সটা কিন্তু স্টেডি রয়েছে। আমাদের ছবিটা রোটেট করে বাঁকিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন আমরা যেদিকে বাঁকাই ছবিটা কিন্তু ঘুরছে। অথবা আমরা যদি এখান থেকে এই আমাদের ক্রপ বক্সটাকে যদি এভাবে ছোট বড় করি, আমাদের ক্রপ বক্সটা কিন্তু একই জায়গায় থাকছে, ছবিটা ছোট বড় হচ্ছে। দেখুন ছবিটা কিন্তু মুভ করছে, ক্রপ বক্সটা কিন্তু একই জায়গায় রয়ে গেছে। দেখুন তো এখানে যে গিয়ার আইকনটা রয়েছে এখানে ক্লিক করে ইউজ ক্লাসিক মুড এই অপশন যদি চেক করে দিই তাহলে কী হবে দেখুন, এবার কিন্তু আমাদের ছবিটা স্থির রয়েছে, কিন্তু আমাদের যে ক্রপ বক্সটা রয়েছে সেটা কিন্তু এখন মুভ করছে। দেখুন সেটা নড়ছে, আমাদের ছবিটা কিন্তু নড়ছে না। তো এখানে এই ইউজ ক্লাসিক মুড দিলে আমরা এই দুইটা পরিবর্তন করতে পারবো। ইউজ ক্লাসিক মুড রাখলে আমাদের অনলি যে ক্রপ বক্স রয়েছে সেটাকে আমরা মুভ করাতে পারবো, এভাবে ছোট বড় করতে পারবো। আমাদের ছবি কিন্তু কোন দিকেই ছোট বড় হবে না, আমাদের ছবিটা স্ট্রেট থাকবে। স্ট্রেট থাকা অবস্থায় আমরা এভাবে অনলি আমাদের গ্রিডটাকে মুভ করিয়ে আমাদের প্রয়োজন মতো ছবির যে অংশটুকু আমাদের প্রয়োজন সেই অংশ উপরে নিয়ে এটাকে আমরা ক্রপ করতে পারবো। আর যখন ইউজ ক্লাসিক মুড আনচেক থাকবে তখন কিন্তু আমাদের ক্রপ বক্সটা স্থির থাকবে, কিন্তু ছবিটা কি করবে, ছবিটা দেখুন মুভ করছে। ক্রপ বক্সটা ছোট হচ্ছে কিন্তু ছবিটা মুভ করে সরে গেছে, এই যে। তো এই অপশনটা আপনারা বুঝতে পেরেছেন। তো আরেকটা ব্যাপার হলো এনাবেল ক্রপ সিল্ড। এখানে কি আছে, ম্যাচ ক্যানভাস। এখানে যে অপাসিটি রয়েছে এটার অপাসিটি 75, এই অপাসিটি কিসের অপাসিটি আমি দেখাচ্ছি। আমরা যদি এখানে একটু ছোট করে দিই এটাকে এইভাবে ছোট করে দিই, চারপাশে দেখুন যেটুকু অংশ আমরা ক্রপ করেছি সেটুকু অংশ ব্রাইট দেখা যাচ্ছে, বাইরের অংশটুকু ডার্ক গ্রে ছাই রঙের দেখা যাচ্ছে। তো এখান থেকে অপাসিটিটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখুন এটা আরও কালো হয়ে গেছে, 100% করে দিলে একদম কালো হয়ে গেছে। অর্থাৎ এই অপাসিটি দিয়ে আমরা কিন্তু এই ক্রপের বাইরে যে অংশটুকু রয়েছে সেটার যে ডার্কনেস রয়েছে, লাইটনেস, সেটাকে এই অপাসিটি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারছি। তো বোঝা গেছে এই অংশটা গিয়ার আইকনের। এখন আমরা দেখব ডিলিট ক্রপ পিক্সেলস এই অপশনটা কী কাজ। এখানে চেক অবস্থা থাকলে কী হয়, আনচেক থাকলে কী হয়। তো এখানে আমি সাপোজ এই ছবির এইটুকু অংশ আমি ক্রপ করলাম, এখানে আমাদের আনকনস্ট্রেন্ট দেওয়া আছে, অর্থাৎ আমাদের ইচ্ছে মতো আমরা ক্রপ বক্সটাকে হাইট হোয়াইট নিয়ন্ত্রণ করে আমরা আমাদের প্রয়োজন মতো ইচ্ছে মতো আমরা ছবির নির্দিষ্ট অংশকে ক্রপ করতে পারবো। তো এখানে ডিলিট ক্রপড পিক্সেল আমি যদি চেকটা উঠিয়ে দিয়ে এখানে কমেন্ট যে চেক বক্সটা আছে সেখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা ক্রপ হয়ে গেছে। তাই মুভ টুলটা আমি সিলেক্ট করি যদি আমরা এভাবে ড্র্যাগ করি দেখব যে ছবির বাকি অংশটা কিন্তু এভাবে ড্র্যাগ করে দেখা যাচ্ছে। অর্থাৎ ক্রপ যেটুকু হয়েছে সেটুকু কিন্তু হাইড হয়ে গেছে, হাইড হয়ে অনলি যেটুকু অংশ ক্রপ করছে সেটুকু শো করছে, আর বাকি অংশটুকু কিন্তু আমাদের ক্যানভাসের ভিতরে হাইড হয়ে গেছে, তার মানে ক্রপ হয়নি। তাহলে এখানে আমি আবার ক্রপ টুলটা অ্যাক্টিভ করে এখানে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসছি, Ctrl+Z কিবোর্ড থেকে প্রেস করে আন্ডু করে দিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসলাম। আমাদের যে গাইডটা রয়েছে গাইডটা আমি সরিয়ে দিচ্ছি এখান থেকে, ভিউ এক্সট্রাস। তো এখানে
রুলার অফ থার্ড। এখানে যে ডিলিট ক্রপ পিক্সেলস চেক করে দিয়ে এখানে আমি আবার পুনরায় ক্রপ টুলটা নিয়ে এখানে আমি ক্রপ করব। তো আমি সাপোজ এইটুকু অংশ আবার ক্রপ করলাম। ক্রপ করে এখানে চেকবক্সে কপির চেকবক্সে ক্লিক করে দিলাম। ক্রপ কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি মুভ করাই মুভ টুল দিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ড সাদাটা দেখা যাচ্ছে। ছবির যে বাকি অংশটুকু ছিল সেটুকু আর দেখা যাচ্ছে না। তার মানে এখানে ছবিটা ক্রপ হয়ে গেছে সম্পূর্ণ। মূল ইমেজ থেকে এটুকু বাকি অংশটুকু কাটা পড়েছে, যেটুকু ক্রপ করেছে সেটুকু অংশ রয়ে গেছে। আমি আবার আন্ডু করে দিলাম, কন্ট্রোল জেড প্রেস করে, কন্ট্রোল অল্টার জেড প্রেস করে এটাকে আন্ডু করে ফেললাম। তো ডিলিট ক্রপড পিক্সেলস এই অপশনটা মানে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। তো এখন আমাদের মোটামুটি সবগুলো অপশন দেখা হয়ে গেছে। এখন আমরা আরেকটা ডকুমেন্ট ওপেন করছি। এখানে একটা বিল্ডিংয়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ছবিটা থেকে আমরা দেখব যে পার্সপেক্টিভ ক্রপ টুল, এই টুলটার কী কাজ। এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিং নিচের থেকে যখন ছবি তোলা হয়েছে বার্ডস আই ভিউতে, তো দেখা যাচ্ছে নিচের অংশটা হোয়াইটটা বেশি আস্তে আস্তে উপরে শুরু হয়ে গেছে। তো এটা আমরা জেনারেল যে ক্রপ টুলটা রয়েছে সেটা দিয়ে যদি আমরা এই অনেক বিল্ডিংয়ের ছবিটাকে সিলেক্ট করতে যাই বা ক্রপ করতে চাই, তাহলে আমাদের সিলেকশনটা কিন্তু এভাবে যে আয়তাকার বা বর্গাকার দিয়ে হবে। তো বাড়তি অংশগুলো কিন্তু চলে আসছে আকাশের। অনেক বিল্ডিংটাকে আমাদের যে টার্গেটেড বিল্ডিংটা সেটা আমরা সিলেক্ট করতে পারছি না। তো এই অসুবিধা দূর করার জন্য পার্সপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করা হয়। তো পার্সপেক্টিভ ক্রপ টুলটা আমরা এইভাবে অ্যাক্টিভ করে নিয়ে দেখুন আমাদের কার্সরটা কেমন হয়ে গেছে। তো এখান থেকে যদি আমরা এইভাবে ক্রপের যে সিলেকশন সেটা এভাবে ড্র করি এবং এখানে যে চতুর্ভুজগুলো দেখা যাচ্ছে সেখানে কার্সর নিলে কিন্তু দেখা যাচ্ছে যে ডাবল হেড অ্যারো ধারণ করছে, আবার যে অ্যারোটা আছে অ্যারোটা সাদা হয়ে যাচ্ছে, ট্যাঙ্গুলার যে অ্যারোটা রয়েছে সেটা সাদা হয়ে যাচ্ছে। তো এভাবে যে মাউসের বাম বাটন চেপে ড্র্যাগ করি, তো দেখুন এক সাইড করে এভাবে আমরা ছোটো বড়ো করতে পারছি। তো এখানে এটাকে এইভাবে বিল্ডিংয়ের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এভাবে কিন্তু আমরা বিল্ডিংয়ের যে হাইট বা বিল্ডিংয়ের যে সাইজ রয়েছে সাইজ অনুসারে এটাকে আমরা এভাবে সিলেকশনটা তৈরি করতে পারছি ক্রপের করে। এখানে যদি আমরা এখানে কমেন্ট দিয়ে দিই, দেখুন আমাদের অনলি যেটুকু অংশ আমরা সিলেক্ট করেছিলাম সেটুকু অংশই ক্রপ হয়েছে, যেটা আমাদের জেনারেল যে ক্রপ টুলটা রয়েছে সেটা দিয়ে সম্ভব হতো না। অর্থাৎ পার্সপেক্টিভ বিল্ডিংয়ের যে পার্সপেক্টিভ রয়েছে, এখানে যেমন একটা মসজিদ দেখতে পাচ্ছেন, তো এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে এখানে যে দূরত্বটা রয়েছে এখানে ডাইমেনশনটা দেখা যাচ্ছে এখান থেকে ছোট হয়ে এখানে আস্তে আস্তে বড় হয়ে গেছে সামনের দিকে। তো আমরা অন্য যদি মসজিদের বিল্ডিংটাকে যদি আমরা ক্রপ করতে চাই, আকাশ এবং এই ভূমিটা বাদ দিব, তো আমরা জেনারেল যে ক্রপ টুল আছে সেটা দিয়ে ক্রপ করে কিন্তু এভাবে আয়তাকার ক্রপ হবে, কিন্তু ছাদের অংশটা বাদ পড়ছে। তো এটা আমরা যদি বড় করতে যাই দেখা যাবে যে আকাশটা চলে আসছে, এখানে বাড়তি অংশ চলে আসছে। আমরা অনলি মসজিদের অংশটুকুই ক্রপ করব এবং এখানে সামনের অংশটাকে নিব না, তখন আমাদের পার্সপেক্টিভ যে ক্রপ টুল সেটা কাজ করবে। তো এখানে পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে আমি এখানে যদি আমি এভাবে সিলেকশন আঁকি এবং এখানে যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলোতে এভাবে মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করলে কিন্তু এভাবে সেটাকে আমরা এভাবে সিলেক্ট করতে পারছি খুব সহজেই। দেখুন মসজিদের যে সাইজ আছে সাইজ অনুযায়ী কিন্তু আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি খুব সহজেই। আমরা একদম অ্যাডজাস্ট করে দিলাম মসজিদের সাইজ অনুযায়ী, যেটুকু বিল্ডিং আমাদের প্রয়োজন অর্থাৎ যেটুকু প্রয়োজন সেটুকু আমরা এইভাবে সিলেকশন করলাম করে যে আমি কমেন্ট দিয়ে দিই, দেখুন আমরা যেটুকু অংশ চেয়েছিলাম সেটুকু অংশ ক্রপ হয়ে গেছে। তো এভাবে ক্রপ টুলের যে পার্সপেক্টিভ ক্রপ টুল রয়েছে সেটা দিয়ে আমরা খুব সহজেই আমাদের প্রয়োজনীয় পার্সপেক্টিভকে ইমেজ থেকে ক্রপ করে আলাদা করে ফেলতে পারি। তো আশা করি ক্রপ টুলের যে বেসিক যে ধারণাটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।